আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকে অনেক ভালো রয়েছো। পরীক্ষার যেহেতু আর বেশি দিন সময় নেই, নিয়ারলি ১ মাসের মতো সময় আছে। সো আমি তোমাদের রিটেনের সম্পূর্ণ ধারণাগুলো ক্লিয়ার করব ইনশাআল্লাহ। কারণ আমি দেখেছি যে সবাই শুধু এমসিকিউ নিয়ে কথাবার্তা বলে, রিটেনটা অনেকে ইগনোর করে যায়। অতএব দেখা যায় যে দিন শেষে সবাই রিটেনটাই কিন্তু খারাপ করে বসে। কিন্তু রিটেনে তোমরা দেখো ৪০টা মার্ক কিন্তু রয়েছে এবং এখানে কিন্তু ৫০ মার্ক উঠানো পসিবল। এক্স্যাক্টলি পসিবল। তুমি যদি কোনোরকমভাবে তাদের রিটেনের কোশ্চেন প্যাটার্নটাকে বুঝতে পারো এবং ওই অনুযায়ী প্রিপারেশন নিতে পারো, ইনশাআল্লাহ বিলিভ ইউ নট তুমি অনায়াসে ৩০ আপ করতে পারবে। বিগত বছরের কোশ্চেনটা তুমি যদি একটু দেখো, একটু ট্যাকটিক ফলো করে যদি প্রিপারেশনটা নাও। আর আমি সেভাবেই আমার রিটেন সাজেশনগুলো তৈরি করেছি। যারা অলরেডি আমার সাজেশনগুলো কালেক্ট করেছো, আশা করি আর কি হয় হোক আমি জানি না, আশা করি তাদের মধ্যে একটা কনফিডেন্ট বিল্ড আপ হয়েছে এবং তারা ওইরকম একটা মেন্টালিটি নিয়ে নিয়েছে যে আমি রিটেনটা যদি এইভাবে হয় বা এই আঙ্গিকে হয় ইনশাআল্লাহ আমি পারবো। কারণ তারা অনেকগুলো রিটেন অলরেডি প্র্যাকটিস করে ফেলেছে। আমি চ্যাপ্টার ওয়াইজ অসংখ্য রিটেন দিয়েছি এবং ডিউ স্ট্যান্ডার্ড বারবার বলতেছি যে তুমি এখনই দেখতে পারবে। আমি তোমাদের অসংখ্য রিটেন প্র্যাকটিস করাবো এখন একটা চ্যাপ্টারের, কীভাবে রিটেনগুলো সেট আপ করেছি, কীভাবে আসতে পারে, অনেক গবেষণা করে আগের কোশ্চেনগুলো অ্যানালাইসিস করার মাধ্যমে কিন্তু আমি রিটেনগুলো সেট আপ করেছি। বারবার বলতেছি যেহেতু আমি ঢাকা ইউনিভার্সিটি নিয়ে শুধু কাজ করি, তুমি দেখো আমি কিন্তু যে তোমার জেনারেলি তোমাদের যে ক্লাসগুলো আছে, ইন্টারমিডিয়েটের ক্লাসগুলো, সেগুলোও কিন্তু আমি করাই না। জাস্ট আমি অ্যাডমিশন নিয়ে কাজ করি, শুধু ইউনিটটা নিয়ে কাজ করি, অন্যান্য ইউনিট নিয়েও কিন্তু কথা বলি না। এক্স্যাক্টলি। এবং বাংলা ইংরেজি নিয়েও কথা বলি না, জাস্ট 4টা সায়েন্সের সাবজেক্ট নিয়ে আমি অলওয়েজ ঘাটাঘাটি করি, কি আসতে পারে, কিভাবে আসতে পারে, কোনটা করলে বেটার হয়। সো সব কিছু মিলিয়ে আমার এই সাজেশনগুলো তৈরি করেছি। আশা করি তোমরা এখনও যারা কালেক্ট করোনি, তোমরা একটু ঘোরের ভিতরে আছো, দেখোই না কালেক্ট করে। অনেক বই পড়লা ভাই, অনেক কিছু করলা, কিন্তু এটা টোটালি বেসড অন কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস এবং টেক্সট রিলেটেড অসংখ্য রিটেন রয়েছে। আশা করি তোমরা নিজেরাই, আমি যখন প্র্যাকটিস করবো একটু তোমরা নিজেরাই বুঝতে পারবে যে আসলে কতটা ইফেক্টিভ হতে পারে রিটেনগুলো। ওকে, তো ডেসক্রিপশনের প্রোফাইলে লিঙ্ক দেওয়া আছে, আশা করি তোমরা খুব তাড়াতাড়ি কালেক্ট করে নেবে। তো চলো বেশি কথা না বলে আমরা ডিরেক্ট প্র্যাকটিস শুরু করি। দেখো আমরা এখানে রাসায়নিক পরিবর্তন যে চ্যাপ্টারটি রয়েছে সেখানকার কিছু গুরুত্বপূর্ণ রিটেন তোমাদের আজকে সমাধান করাবো। এবং রিটেনগুলো আমি সলভ করেছি বা আমি রিটেনগুলো যে সেট আপ করেছি অনেক ভেবেচিন্তে, কিন্তু প্রত্যেকটা টপিক বই থেকে দেখে দেখে যে কোন টপিকগুলো তারা ইম্পর্টেন্ট দেয় এবং কোন টপিকগুলো তারা থেকে বেশি বেশি করে এমসিকিউ দেয়। কারণ যে টপিকগুলো থেকে বেশি বেশি এমসিকিউ তারা করতো সেই টপিকগুলো থেকে কিন্তু তারা রিটেন করেছে। তোমরা যারা অ্যানালাইসিস করো তারা জানো, তারা জিনিসগুলো বুঝবে। ওকে, যেমন প্রথম কোশ্চেনটা আমি অনেক সুন্দর, অনেক গবেষণামূলক একটা কোশ্চেন দিয়েছি এই জায়গায়। কারণ দেখো তারা প্রশমন যে তাপ, এই তাপটা থেকে কিন্তু অনেক কোশ্চেন করতে ভালোবাসে এবং দুইটা খুব জোস জোস এমসিকিউ কিন্তু অলরেডি করেছে। সো প্রশমন তাপ থেকে আমি একটা রিটেন দিয়েছি। অনেকে কল্পনা করতে পারো না যে প্রশমন তাপ থেকে আবার কী ধরনের রিটেন হতে পারে। তারপরে দেখো 2 নম্বরে পিএইচ রিলেটেড এবং এই যে তোমার বিক্রিয়ার কেসি কেপি রিলেটেড আমি একটা দিয়েছি এবং ব্রাঞ্চ আকারে দিয়েছি। তোমরা হয়তো বা দেখেছো এর আগের কোশ্চেনগুলো অনেক ব্রাঞ্চ আকারে হয়েছে এবং এটাই হবে। তোমরা যদিও দেখো যে 40 মার্ক, কিন্তু এখানে তোমার অসংখ্য কোশ্চেন থাকবে। কারণ বিশেষ করে তোমার কেমিস্ট্রির ক্ষেত্রে অসংখ্য ব্রাঞ্চ করে কোশ্চেন করবে তারা। বুঝা গিয়েছে? তোমার 10 মার্ক যদিও একটা সাবজেক্টের, বাট এই 10 মার্কের ভিতরে অনেক কোশ্চেন লিখতে লাগবে, অনেক কোশ্চেন। তারপরে দেখো 3 নম্বরে 1, 2 আবার ব্রাঞ্চ করে দিয়েছি। কারণ তোমাদের যদি এরকম ব্রাঞ্চ কোশ্চেন প্র্যাকটিস করার যদি না থাকে তাহলে কিন্তু এখানে হুট করে গিয়ে পারবা না। আর জেনারেলি বাজারে যে বইগুলো পাওয়া যাচ্ছে বা লাইব্রেরিতে এরকম খুবই মাতামাতি করতেছে অনেকগুলো স্টুডেন্ট যে আসলে কী পড়বো, কোন বই পড়বো। তাদেরকে খবর নিয়ে দেখো তারা একটা বই ভালো করে কিন্তু শেষ করেনি। বুঝতে পারছো? তাদের এরকমই হবে। কারণ যারা বেশি এক্সাইটেড থাকবে রিটেন নিয়ে, কী করবো না করবো প্রেশারে থাকবে, তারা দেখবে দিন শেষে কিচ্ছুই করেনি। একটি জিনিস, একটি ভালোভাবে সাজেশন ফলো করে আগাও। তুমি যদি কমনও না পাও, 100% রিটেন কমন পাওয়া পসিবল না রে ভাই, কারণ ওনার যে মেন্টালিটি আলাদা। বাট হ্যাঁ, তোমরা যদি ওই রিলেটেড কোশ্চেন প্র্যাকটিস করে যেতে পারো তাহলেই কিন্তু এখানে যাই তুমি কিন্তু ভালো করতে পারবে। এটাই হচ্ছে ফ্যাক্ট। বোঝা গিয়েছে? আর ওই রিলেটেড কোশ্চেনগুলোই আমি দেওয়ার ট্রাই করেছি। আশা করি তোমরা অনেক উপকার আসবে। দেখো এখানে বাফার দ্রবণ কি, একটা বাফারের ম্যাথ দিয়ে দিয়েছি, বাফার রিলেটেড একটা ম্যাথ। তাহলে দেখো বাফার দ্রবণ কি, আর আগেরবার কিন্তু এই রিলেটেড কোশ্চেন কিন্তু এসেছে যে রাসায়নিক বন্ধন কি, এই রাসায়নিক বন্ধন রিলেটেড একটা কোশ্চেন দিয়ে দিয়েছে। ওকে, সো আমি ওইভাবে ওই সেন্সটাকে কাজে লাগিয়ে কিন্তু এই প্রশ্নগুলো করার ট্রাই করেছি। তারপর দেখো ভ্যান ডে হাভের সমীকরণটি লেখো, তাপ উৎপাদিত তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে লগ কেপি ভার্সেস 1/T লেখচিত্র অঙ্কন করো। তাহলে দেখো এই রিলেটেড একটা কোশ্চেন দিয়ে দিয়েছি। কারণ কি, লেখচিত্র রিলেটেড কোশ্চেন কিন্তু খুবই খুবই পছন্দ করে ঢাকা ইউনিভার্সিটি এবং আমাদের সময় কিন্তু এসেছে। চতুর্থ অধ্যায় থেকে আমাদের সময় বিক্রিয়ার হার রিলেটেড একটা 19 সালে কিন্তু একটা কোশ্চেন এসেছিলো লেখচিত্র। সো আমি ওই সেন্স দিয়ে কিন্তু দিয়েছি। মানে আমি প্রত্যেকটা রিটেন যখন সেট আপ করেছি ওর পিছনে একটা কিন্তু মাহাত্ম রয়েছে যে কেন সেট করলাম আমি। অবশ্যই ওই কোশ্চেনটা কোনো না কোনোভাবে এসেছে ঢাকা ইউনিভার্সিটিতে, এমসিকিউ আকারে হোক, রিটেন আকারে হোক, যেভাবে হোক
এই জিনিসগুলো কিন্তু আমি লিঙ্ক আপ করেছি। এবং এখানে এই চতুর্থতে কী গ্রাফ রিলেটেড সবগুলো আমি দিয়েছি। যেমন এখানে তোমার যে লাসাতেলিয়ার নীতিটা যে রয়েছে ঘনমাত্রা ভার্সেস সময়, সেই গ্রাফটা দিয়েছি, ভ্যান টফের গ্রাফটা দিয়েছি, বিক্রিয়ার হার রিলেটেড গ্রাফ আছে। তারপর দেখো এখানে একটা ম্যাথ দিয়েছি, খুব সুন্দর একটা ম্যাথ। এই ম্যাথগুলো যখন করবে তোমরা আশা করি তোমাদের এমসিকিউর যে বেসিকটা আছে সেটাও ক্লিয়ার হয়ে যাবে, কারণ এখানে এত এত রিটেন রয়েছে, এগুলো যদি তুমি ক্লিয়ার হয়ে যায় তোমার এমসিকিউর ব্যাকগ্রাউন্ডটাও ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তারপর দেখো তাপমাত্রা বৃদ্ধি করলে পানির আয়নিক গুণ বৃদ্ধি পায় কেন, এই যে তারপরে এত এত বিক্রিয়ার প্রশমন তাপ এত থেকে কম হয় কেন, খুব সুন্দর সুন্দর রিটেনগুলো রয়েছে এবং আলটিমেটলি তোমার চ্যাপ্টারটা কাভার হয়ে যাবে। তারপর এখানে দেখো লাসাতলিয়ার নীতিটি লেখো, চাপের প্রভাব, লাসাতলিয়ার বিক্রিয়ার হার ভার্সেস ঘনমাত্রা লেখচিত্র আবার দিয়েছি, বললাম যে লেখচিত্র থেকে প্রশ্ন করে। ল্যাবোসি হ্যাসের যে সূত্রটা ওইটা রিলেটেড ম্যাথ তারা দিয়েছিল এর আগের বার, যেটা হুবহু এমসিকিউ আকারে ঢাকা ইউনিভার্সিটিতে চলে এসেছে একবার, ওই এমসিকিউটাই তুলে দিয়েছে অ্যাজ এ রিটেন আকারে। তারপরে এখানে দেখো বিক্রিয়ার জন্য কেসি কেসি রাশিমালা, অনেক জোজ একটা রিটার্ন, এটা আমি দেখাচ্ছি একটু পরে। ভরক্রিয়ার সূত্রটি লেখো, এসিড বাফার দ্রবণের পিএইচ নিয়ন্ত্রণ করে ব্যাখ্যা করো। সো এই রিলেটেড অনেক কিছু সংজ্ঞা আমি দিয়েছি, যেহেতু এর আগেবার সংজ্ঞা রিলেটেড প্রশ্নগুলো এসেছে। ডেফিনেশন তোমরা অবশ্যই সব ডেফিনেশন, গুরুত্বপূর্ণ ডেফিনেশনগুলো কিন্তু অবশ্যই পড়ে রাখবে। ওকে, তো চলো আমরা বেশি সময় নষ্ট না করে একটু সমাধান দেখিয়ে আসি যে কীভাবে এই রিটার্নগুলো তোমরা সমাধান করতে পারবে। এবং আশা করি তোমরা যারা এখনও অ্যানালাইসিস শিটগুলো কালেক্ট করোনি, যেহেতু আমার কোর্সটি অলরেডি আমি শেষ করে দিচ্ছি, বলতে গিয়ে আমি আর স্টুডেন্ট নিচ্ছি না, কারণ খুব কম সংখ্যক স্টুডেন্ট নিব, আমি আগেই বলেছিলাম। সেখানে আর স্টুডেন্ট নিচ্ছি না। তোমরা যারা এখন অ্যানালাইসিস শিটগুলো এই রিটার্নগুলো কালেক্ট করতে আগ্রহী তারা ইনবক্স করতে পারো। ওকে, তো চলো আমরা প্রশ্নের সমাধানে চলে যাই। আচ্ছা, এবার দেখো, যেহেতু বিগত বছরে আমি দেখেছি ম্যাক্সিমাম স্টুডেন্টের এই রিটেনে খারাপ করার একমাত্র একটা কারণ ছিল যে নিউ স্ট্যান্ডার্ড রিটেন প্র্যাকটিস না করা, জিনিসগুলো তারা না বোঝা, কোশ্চিন প্যাটার্নটাকে না বোঝা। আমি দেখতেছি, এখনও দেখতেছি যে এমন স্টুডেন্ট এমন কিছু রিটেন আমাকে প্রশ্ন করে দেখায় ইনবক্সে যে ভাই এটার অ্যান্সার কী হবে। আমি তো অনেকটু হেসে নিই যে এরকম রিটেন তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের জীবনও আসবে না, ঠিক আছে, ওটা তো ক্যালকুলেটর ছাড়া করাই যাবে না রে ভাই। তো এই জিনিসগুলো একটু মাথায় রাখো যে ক্যালকুলেটর ইউজ করা যাবে না, একটা নির্দিষ্ট স্পেস রয়েছে, এই স্পেসের মধ্যেই তোমাকে লিখতে হবে। তো এই সব কিছু মাথায় রেখে কী ধরনের রিটার্ন আসতে পারে সেভাবেই কিন্তু আমি রিটার্নগুলো সেট আপ করেছি। সো আন্দাজে একটা রিটার্ন দিয়ে দিলাম, হয়ে গেল সেটা, এটা কিন্তু আসলে ঠিক না। তোমরা এখনও অনেক ম্যাচিওর, তোমরা ভালো মন্দ বুঝো। সো আশা করি আর কিছু বলতে হবে না। এখানে দেখো যে প্রথম যে রিটেনটা এত মোল ইথানলিক গ্যাসের দ্রবণে এত মোল সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করলে উৎপন্ন তাপের পরিমাণ প্রশমন তাপ এত। সো দেখো প্রশমন তাপ দিয়ে দিয়েছে এই বিক্রিয়াটির এবং বলেছে উৎপন্ন তাপ, তাহলে প্রশমন তাপ দিয়েছে, এবার বলছে যে এই টোটাল বিক্রিয়াটা তাহলে উৎপন্ন তাপ কত হবে, তাই না? সো আমরা জানি যে প্রশমন বিক্রিয়া সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করেছে কত, এই HCl সোডিয়াম ক্লোরাইড যোগ পানি। এই যে কোনো বিক্রিয়া অ্যাসিড ক্ষার বিক্রিয়ায় 1 মোল পানি, আবার বলতেছি প্রশমন যে এখানে তোমার প্রশমন বিক্রিয়ার যে সংজ্ঞাটা এটা যে বুঝবে না সেই ম্যাথটা পারবে না। সেইখানে তোমরা দেখো যে 1 মোল পানি তৈরি করতে যে পরিমাণ তাপের উৎপন্ন হয় সেটাই কিন্তু প্রশমন তাপ। এই জিনিসটা কিন্তু বুঝতে হবে যে 1 মোল পানি তৈরি করতে যে পরিমাণ তাপের উৎপন্ন হয় সেটাই কিন্তু প্রশমন তাপ। সো এখানে যেহেতু প্রশমন তাপ দিয়ে দিয়েছে কয় মোল পানির জন্য, অবশ্যই 1 মোল পানির জন্য। ওকে, তাহলে এখানে 1 মোল পানির জন্য অবশ্যই এই প্রশমন তাপটা যে দিয়েছে, তাহলে এই বিক্রিয়ার 1 মোল পানি তৈরি করতে এই টেম্পারেচারটা উৎপন্ন হয়। কিন্তু এখানে দেখো ইথানোয়িক অ্যাসিড আছে 0.6 মোল এবং সোডিয়াম হাইড্রোক্সাইড 0.4 মোল। তাহলে দেখো আমরা জানি সোডিয়াম হাইড্রোক্সাইড কিন্তু অনেক সক্রিয় ইথানোয়িক অ্যাসিডের থেকে, তার মানে সোডিয়াম হাইড্রোক্সাইড কিন্তু আগেই শেষ হয়ে যাবে। তো সোডিয়াম হাইড্রোক্সাইড যেহেতু 0.4 মোল, এটা কত মোলের সাথে বিক্রিয়া করবে? 0.4 মোল ইথানোয়িক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে 0.4 মোল লবণ 0.4 মোল পানি তৈরি করবে। তাহলে দেখো এখানে পানি তৈরি হয়ে গেল কত মোল? 0.4 মোল। আর আমরা জানি এই বিক্রিয়ার ক্ষেত্রে প্রশমন তাপ যেহেতু দিয়েছে এত, তার মানে কি 1 মোল পানি তৈরি করতে এত তাপ উৎপন্ন হবে, কিন্তু এখানে তো 1 মোল পানি তৈরি হয়নি, হয়েছে 0.4 মোল। তাহলে 1 মোল পানির জন্য তাপ উৎপন্ন হয় যদি এত, তাহলে 0.4 এর জন্য কত হবে? জেনারেলি ঐকিক নিয়মে করলে তোমাদের বের হয়ে যাবে 22.048 কিলোজুল। খুব সহজ একটা ক্যালকুলেশন। তো আশা করি জিনিসগুলো তোমরা বুঝতেছো, কি সুন্দর একটা প্যাচ দিয়ে দিয়েছে। ওকে, সো এখন কথা হচ্ছে আমরা এখানে 0.4 মোল পানির জন্য কতটুকু তাপ উৎপন্ন হবে সেটা বের করলাম। এখন তোমার মানে প্রশ্ন হতে পারে যে ভাই এটা তো 0.4 মোল পানি উৎপন্ন করতে কতটুকু তাপ উৎপন্ন সেটা বের করলেন, কিন্তু এখানে তো হচ্ছে দ্রবণের মিশ্রিত করলে উৎপন্ন তাপের পরিমাণ মানে টোটাল বিক্রিয়াটির তাপ। হ্যাঁ, এখানে একটা ট্রিক্স যে তোমরা মনে রাখো প্রশমন বিক্রিয়ায় পানি তৈরি করতে যে তাপ উৎপন্ন হয় সেটাই হচ্ছে ওই বিক্রিয়ার বিক্রিয়া তাপ। এর কারণটা হচ্ছে প্রশমন বিক্রিয়ায় যে লবণটা থাকে এরা দর্শক আয়ন হিসেবে থাকে, এরা ক্রিয়েট হতে কোনো টেম্পারেচারের কোনো এক্সচেঞ্জ হয় না। সো পানি উৎপন্ন করতে যে তাপটা উৎপন্ন হবে এটা মূলত পানি তৈরির বিক্রিয়া। তোমরা জানো কিনা প্রশমন বিক্রিয়া, পানি তৈরি করতে যে তাপটা উৎপন্ন হবে ওইটাই হচ্ছে ওই বিক্রিয়ার বিক্রিয়া তাপ। ওকে,
আশা করি তোমরা বুঝতেছো, অনেক জোস একটা থিওরি ছিল। তারপর এটা তো সালফিউরিক অ্যাসিড দুই দ্বারা মাল্টিপ্লাই করে পিএইচ বের করা লাগবে, এটা তোমরা সবাই জানো, খুব সহজ ক্যালকুলেশন। এখানে যে ঘনমাত্রাটা থাকবে এটাকে অবশ্যই বৈজ্ঞানিক পদ্ধতিতে নিয়ে যাবো, তাহলে খুব তাড়াতাড়ি করতে পারবা। আর এখানে কেসি কেপির ক্ষেত্রে মনে রাখবা, অবশ্যই মনে রাখবা যে আমরা কেসি শুধু বাষ্প বা গ্যাসেসেস যদি থাকে সেগুলোর উপর ডিপেন্ডস করে, কোনো সলিড ম্যাটেরিয়ালসের উপর ডিপেন্ড করে না। এই জিনিসটা একটু মনে রাখবা, কারণ সলিডের উপরে কোনো প্রেশার কোনো কাজ করে না এই জায়গায়। দেখো তাহলে কেসি কেপি বা সাথে লেলিত্রা তোমরা এখানে দেখো কোনো সলিড বা লিকুইডের ক্ষেত্রে এটা প্রযোজ্য হয় না, শুধু কী হয় বলো, কারণ সলিডের অ্যাপ্রক্সিমেটলি ঘনমাত্রা 1 ধরে নেওয়া হয়। সো এখানে তোমরা অবশ্যই মনে রাখবা যে কেসিটা যে লিখবা তুমি, এখানে অবশ্যই তোমার স্ট্রিম বা গ্যাসটাকে ডিপেন্ড করে লিখবা। অনেকে দুম করে ক নম্বর অপশনটাতে এগুলো দেওয়া থাকে, ওটা কিন্তু দাগিয়ে ফেলে। সো এটা কিন্তু ওই জন্য আমি এখানে দিয়েছি, এটা কিন্তু অনেকবার ঢাকা ইউনিভার্সিটিতে কিন্তু এসেছে। দেখো এখানে বলছি বাফার কি, এটা তোমরা সবাই জানো, বাফার দ্রবণটা কি, এটা তোমরা বলতে হবে না। তাহলে বাফার রিলেটেড একটা ম্যাথ দিয়েছে, এখন হচ্ছে ভাই এই ধরনের কি ম্যাথ আসবে? হ্যাঁ এক্স্যাক্টলি আসবে। তার কারণটা কি, এটা কেন দিলাম আমি, এটা একটা কারণ আছে না? অবশ্যই এটা দিয়েছি কারণ তোমরা এর আগে দেখো, এর আগে কিন্তু এরকম একটা ম্যাথ এসেছে, তোমার গুচ্ছতে দেখো বা ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখো, এরকম কিন্তু ছোটো ছোটো ম্যাথগুলো আসে যেগুলো উইদাউট ক্যালকুলেট করা যায় এবং ছোট্ট একটি জায়গা নেয়, কারণ এই রিলেটেড জিনিসগুলো কিন্তু আসবে। দেখো এটা কিন্তু খুব সহজে মূল সংখ্যাগুলো ডিরেক্ট দিয়ে দিয়েছি, মানে তুমি সূত্রটা অ্যাপ্লাই করতে পারো কি না এবং ছোট্ট একটা ক্যালকুলেশন করতে পারো কিনা, লগের বিষয়টা জানো কিনা এটা জানার জন্য। ওকে, সো এই রিলেটেড ম্যাথ কিন্তু আসতেই পারে। তারপরে দেখো ভ্যান ডবের সমীকরণটি লেখো এবং তাবুত তাপের ক্ষেত্রে ভ্যান ডবের লেখচিত্রটি লেখো, এটা কিন্তু মানে লেখচিত্র রিলেটেড প্রশ্ন দিয়ে দিয়েছি। তারপরে এই ম্যাথটি দেখো যে দুর্বল ক্ষারীয় যে জিনিসগুলো এগুলো দিয়ে দিয়েছি, খুব সহজ একটা ম্যাথ। আমরা যে আলফা সি এখান থেকে ঘনমাত্রা বের করেছি, পিএইচ বের করেছি। তারপর এখানে 2 দ্বারা মাল্টিপ্লাই করতে হবে যদি হাইড্রোক্সাইড 2টা রয়েছে, এবং অবশ্যই মনে রাখবে যে এটা ক্ষার নাকি অ্যাসিড, যদি ক্ষার হয় তাহলে তো পিএইচ না পিওএইচ বের হবে, দেন তোমাকে এই সম্পর্কটা থেকে কিন্তু পিএইচ বের করা লাগবে। তাপমাত্রা বৃদ্ধি করলে পানির আয়নিক গুণফল বৃদ্ধি পায় কেন? এটার কারণটা হচ্ছে তাপমাত্রা বৃদ্ধি করলে পানির যে স্ব আয়নীকরণ বা পানির যে অটো আয়নীকরণ, পানি যে আয়নিত হয় সেটা হচ্ছে একটা তাপহারী বিক্রিয়া, এবং তাপহারী বিক্রিয়ায় তুমি যদি একটা তাপমাত্রা দাও, তাপমাত্রা বাড়াও, তাহলে উৎপাদগুলো বেড়ে যাবে না? আর উৎপাদগুলো বেড়ে গেলেই কিন্তু রাসায়নিক গুণফল কী হবে বলো, বেড়ে যাবে। এই জিনিসটা এখানে লিখে দিলেই তুমি কিন্তু এখানে মার্কস পেয়ে যাচ্ছ। ওকে, তারপর প্রশমন বিক্রিয়াটা তো জানোই যে এত এর প্রশমন বিক্রিয়া কম হয় কেন জেনারেলের থেকে, কারণ ইথানোয়িক অ্যাসিড তো অনেক দুর্বল অ্যাসিড, তাই না? ইথানোয়িক অ্যাসিড অনেক দুর্বল অ্যাসিড, এর নিজেই বিয়োজিত হতে পারে না সম্পূর্ণ। সো এই সম্পূর্ণ বিয়োজিত হওয়ার জন্য সেই প্রশমন তাপ থেকে কিছুটা তাপ অ্যাবজর্ব করে নেয়, যার কারণে প্রশমন তাপটা একটু রিডিউস করে 2.2 কিলোজুলের মতো কিলোজুলের মতো অ্যাবজর্ব করে, সে নিজের টোটালি বিয়োজিত হওয়ার জন্য রিডিউস করে। তো সেই জন্য প্রশমন তাপটা কিন্তু কমে যায়। ওকে, লাস্ট সাথে নীতি জানো, এর প্রেশারের ক্ষেত্রে চাপের ক্ষেত্রে তো বললাম, এই যে চাপের ক্ষেত্রে উভয় পাশে মূল সংখ্যা যখন কাউন্ট করবা অবশ্যই খেয়াল রাখবা যে ভৌত অবস্থাগুলো, এখানে কিন্তু ট্রিক্সটা ভৌত অবস্থাগুলো খেয়াল রাখবা, ভৌত অবস্থাগুলো সব গ্যাস আছে কি না, যদি গ্যাস না হয় ওটার উপর কিন্তু ডিপেন্ড করবে না মূল সংখ্যাগুলো হবে। আচ্ছা, এবার লাসাতিলা নীতির যে গ্রাফ দুইটা আছে অবশ্যই খেয়াল রাখবে, ঘনমাত্রা ভার্সেস বিক্রিয়ার হার বা ঘনমাত্রা সময়, এই গ্রাফগুলো কিন্তু দিতেই পারে। ওকে, আচ্ছা, তারপর এখানে দেখো পার্টিকুলারলি ল্যাভোসি ও হেসের সূত্র, এই জিনিসটা আমি দিয়েছি এখানে, বিশেষ করে হেসের সূত্রটার অ্যাপ্লিকেশন কিন্তু ম্যাথ দিতে পারে, কয়েকটা রিয়াকশন দিয়ে দিল, কয়েকটা ধাপে ঘটতেছে এবং বলতেছে টোটাল তাপমাত্রাটা কত বা লাইক দ্যাট, এরকম একটা কার্বন মনোক্সাইড 2 ধাপে ঘটছে এবং টোটাল এনার্জি তারা সেম থাকবে। সো এটা তোমরা জানোই অবশ্যই, তো এই জিনিসগুলো তোমরা করবে। তারপরে একটা বিক্রিয়া জেনারেলভাবে আসছে, বিক্রিয়াটাকে উল্টাই দিছে, তখন বলবে যে কেসির রাশির মালা কত। সো সেটাও বের করতে দিতে পারে। এখানে খুব সুন্দর করে আমি গুছিয়ে অ্যান্সারগুলো দিয়েছি, এখানে দেখো কি সুন্দর করে দিয়েছি, অ্যান্সারটা লিখে আমি খুব সুন্দর হয়েছে এই জায়গায়। তো ভরক্রিয়া সূত্রটি লেখো, সবাই জানো অ্যাসিডের পিএইচ কীভাবে নিয়ন্ত্রণ করে দেখাও। এখন কথা যেটা কেন দিলাম, এটা দিলাম এই জন্য, এই যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কিন্তু এরকম একটা রিটেন অলরেডি হয়ে গিয়েছে, যেহেতু রিটেনগুলো প্রায় সেম সবখানে একই আসে, একই টাইপের আসে। সো সেই জন্য আমি এই জিনিসটা এখানে দিয়েছি, ওরা আপনার ক্ষারীয় বাফারের ক্রিয়া কৌশল চেয়েছিল। সো জিনিসগুলি ভাই প্রত্যেকটা রিটার্ন সেট আপ করার আগে ভেবেছি যে এর ব্যাকগ্রাউন্ডটা কী, এটা কোথায় আসতে পারে বা কোথায় এসেছিলো, কারণ এগুলো নিয়ে যেহেতু আমি ভাবি, এগুলো নিয়ে কাজ করি, যেহেতু আমি তুমি দেখতেই পাচ্ছ যে আমি হাতে কলমে নিজে লিখি, নিজে সময় দিই, তো আশা করি এগুলো ভালো হবে, কারণ একটা জিনিস যখন কেউ নিজে করে, নিজে অ্যানালিসিস করে ভাবে, অবশ্যই সেটা ভালো হয়। আর যারা বাজারে তুমি বইগুলো দেখো বা যেখানেই দেখো না কেন রিটেন, আমি তো দেখেছি, আমি যেহেতু নিজেই ক্যান্ডিডেট ছিলাম, ফার্স্ট ক্যান্ডিডেট ছিলাম অ্যাডমিশনের, রিটেন চালু যেবার হয়, আমরা ফার্স্ট ব্যাচ ছিলাম। সো আমরা তোমাদের থেকে তো আরও বেশি কনসার্ন ছিলাম, আমরা তো আরও বেশি দৌড়াদৌড়ি করেছিলাম যে কী পড়বো, কোন বই পড়বো, কী করবো, পাগল ছিলাম। বাট আমাকে একটাও ভালো লাগেনি, যেটাই দেখেছিলাম সেটাই মনে হয়েছিল যে কেমন জানি, মানে একটাও মনে হয় যে ম্যাথ ক্যালকুলেটর করা ছাড়া করা যায় না, কেমন সব বিদ্যুৎ ম্যাথ দিয়ে দিয়েছে। এখনও দেখি বাজারের বইগুলো সেম অবস্থা, কারণ তারা নিজে ভাবে না, নিজে সময় দেয় না এগুলো নিয়ে। তার কতটুকু 1 ঘন্টাও মনে হয় সময় দেয় না যে কী দিও, কী করতে পারে, কী আসে, কী আসতো। তারা স্টুডেন্টের দ্বারা কাজ করায় না, তারা কোনো রকম করে টাকার জন্য কাজ করিয়ে দেয়। সো এই জিনিসগুলো অবশ্যই মাথায় রাখবা, সব কিছু খেয়াল রাখবা এবং নিজের ডিসিশনটা নিজেই দিবা ভাই, পরীক্ষা কিন্তু একবারে দিতে পারবা। তো ছোট্ট একটা মিস্টেকের জন্য আশা করি তোমার যে সারা জীবনের যে আফসোস যেন না হয় সেটা।
তোমাদের বন্ধুরা তোমাদের থেকে এগিয়ে যাচ্ছে না তো এই জিনিসটা খেয়াল রাখবে, এবং এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখবে, কারণ ছোট্ট একটি ভুলের জন্য কিন্তু অনেক কিছু হতে পারে। আমি পরীক্ষার হল থেকে বের হয়ে দেখেছি অনেকে আফসোস করে যে যদি এটা করতাম, যদি এটা করতাম। সেই আফসোসটা যদি না থাকে, আমি বলতেছি দিন শেষে পরিশ্রম করো, প্র্যাকটিস করো বেশি বেশি। শুধু কমনের নিশ্চয়তা, শুধু এটাই আসবে এগুলোর পিছনে না ছুটে প্র্যাকটিস করো বেশি বেশি, পরিশ্রমটা করো। যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি ভালো হবে। এক্সাক্ট প্রশ্ন কমন পাওয়ার কোনো দরকার নেই, এই যে প্র্যাকটিসগুলো করতেছো এর আঙ্গিকেই তুমি দেখবা যে আনসার দিতে পারবা। ওকে, সো কি নাইমা থেকে কানামা ভালো, একটু প্র্যাকটিস করে ইনশাল্লাহ ভালো কিছু হবে। সো যারা এখনও কালেক্ট করোনি আমার এই রিটেন শিটগুলো, আশা করি কালেক্ট করে নেবে। সো আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফিজ। ইনশাল্লাহ তোমাদের প্রাণের ক্যাম্পাসে সবার সাথে দেখা।